প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, বাসায় বা আমার সঙ্গে সময় কাটছে এবং পাশাপাশি আমাদের পড়াশোনা নিয়মিত হচ্ছে। তো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয় তৃতীয় অধ্যায় আমরা পরিমাপ নিয়ে আলোচনা করব। মেজারমেন্ট। পরিমাপ আমাদের দৈনন্দিন জীবনে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। যে কোনো কাজ, যে কোনো কিছুর পরিমাপ অত্যন্ত প্রয়োজন এবং বর্তমান যে কোভিড-19 এই সমস্যায় পৃথিবী জর্জরিত, সেখানেও আমরা বিভিন্ন ধরনের পরিমাপ দেখি, জনসংখ্যার পরিমাপ দেখি এবং এটা পরীক্ষা করতে গিয়ে যে কতটি কিট আমদানি করেছে, কিটের পরিমাণ কমে যাচ্ছে এবং প্রতিদিন কতজন পরীক্ষা করলে এটার পক্ষে ভালো হয়, এই ধরনের পরিমাপের কথা আমরা শুনে থাকি। তো আমরা পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপ আসলে কি, পরিমাপ বিষয়টা কি সেটা আমরা পড়ব। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে সংখ্যা দ্বারা প্রকাশ করলে তাকে আমরা পরিমাপ বলবো। আবার বলছি, পরিমাপ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে সংখ্যা দ্বারা প্রকাশ করলে তাকে আমরা পরিমাপ বলে থাকি। তো এই পরিমাপ করতে গিয়ে আমাদের কি প্রয়োজন পড়ে? পরিমাপের একক। পরিমাপ এর জন্য আমাদের প্রয়োজন পরিমাপের একক। এককটা কি? কোনো কিছুর পরিমাণের জন্য, কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের জন্য যে পরিমাপ করি, কোনো কিছুর পরিমাপের জন্য প্রয়োজন একটি আদর্শ পরিমাণ। কোনো কিছুর পরিমাপের জন্য প্রয়োজন একটি আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। আবার বলছি, কোনো কিছুর পরিমাপের জন্য প্রয়োজন একটি আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক। যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরা হয়। এই নির্দিষ্ট দৈর্ঘ্যকে বলা হয় মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের টেক্সট বুকে দেখতে পাই যে এই আদর্শ শুধু কি আমার জন্য আদর্শ হলে হবে? পুরো পৃথিবীর জন্য আদর্শ হতে হবে, তাই তো? তো এই জন্য ফ্রান্সের রাজধানী প্যারিস জাদুঘরে প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর তৈরি একটি ধাতব দণ্ড, এরকম একটা দণ্ড ফ্রান্সের জাদুঘরে রক্ষিত আছে। ফ্রান্সের জাদুঘরে এরকম একটা দণ্ড রক্ষিত আছে, যেটা পুরো বিশ্বের জন্য আদর্শ। সেখান থেকে নমুনা নিয়ে সকল দেশে এই মিটার এককটি তৈরি করা হয়। আর আমরা কিভাবে পরিমাপ করব? মনে করো তুমি বাজার থেকে ফিতা কিনেছ, তো এটার সঙ্গে যদি একবার মিলে যায় তাহলে বলবো 1 মিটার কিনেছ। যদি এটার সঙ্গে 2 বার মিলে যায় তাহলে 2 মিটার কিনেছ। ঠিক আছে? তুলনা করে, এককের সঙ্গে তুলনা করে। যেমন আমরা এই হোয়াইট বোর্ডের দৈর্ঘ্য যদি মাপতে চাই, আমরা কিভাবে মাপি বলো তো? আমরা যদি এইভাবে দেখি, 1 বার, 2, 3, 4, 5, তাহলে 5 বার তুলনা করতে পেরেছি। তাহলে এই হোয়াইট বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এইভাবে আমরা যখন ওজন নির্ণয় করি, আদর্শ হিসাবে 1 গ্রামের সঙ্গে তুলনা করি। ঠিক আছে? তো এই অধ্যায়ে আমরা কি শিখব? অধ্যায় শেষে পরিমাপের
আন্তঃসম্পর্ক ব্যাখ্যা এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো। আর কি, দৈনন্দিন জীবনে এর প্রয়োগ করতে পারবো আমরা। দৈনন্দিন জীবনে মামুনি তোমাকে বলছে যে আমার পড়ার টেবিলের যে দৈর্ঘ্য এটা আমি বলতে পারি কি না। আমরা হ্যাঁ, আমাদের নিকটে সবসময় স্কেল থাকে, সে স্কেল দ্বারা মেপে আমরা বলতে পারবো যে মামুনি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এইভাবে বলতে পারবো। অথবা নানা ভাই আম নিয়ে এসেছে, মামুনি বলছে দেখো তো মামুনি বা দেখো তো বাবা যে কত কেজি আম আছে। আমরা 1 কেজি বাটখারা কম হলে, বেশি হলে 5 কেজির বাটখারা দিয়ে পরিমাপ করে বলতে পারবো। 1 কেজি বাটখারার সঙ্গে যদি তুমি 5 বার তুলনা করতে পারো তাহলে বলবে 5 কেজি আম। আর 5 কেজি বাটখারায় যদি একবার তুলনা হয় তাহলে কি বলবো, 5 কেজি। হ্যাঁ, এটা আমরা পারি। তো এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের যে মূল আলোচনা, ক্ষেত্রফল এবং পরিমাপ সম্পর্কিত আলোচনায় আমরা যাব। এই পরিমাপ সম্পর্কে আমরা একেবারে নিচের ক্লাস থেকে এই কথাগুলো শুনেছি। দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার, ওজনের ক্ষেত্রে আমরা গ্রাম, এই নামগুলো শুনেছি। তাহলে এখানে আমাদের আরও একটু বৃহৎ পরিসরে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি কিনা, পরিসীমা নির্ণয় করতে পারি কিনা এবং সে সম্পর্কিত সমস্যা আমরা সহজে সমাধান করতে পারি কিনা সে ব্যাপারে আমরা জ্ঞান লাভ করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্ষেত্রফল পরিমাপ নিয়ে আলোচনা করব। ক্ষেত্রফল কি? আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি, আমরা জানি, তারপরেও আমরা এই অধ্যায়ে নতুন করে আলোচনা করব। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বা কালি বলে। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বলে। যেমন আমরা ক্ষেত্র কি, এই যে একটা নির্দিষ্ট সীমারেখা, চারিদিকে আমরা একটা নির্দিষ্ট সীমা দ্বারা আবদ্ধ করেছি, এটা একটা ক্ষেত্র। আর এর যে পরিমাপ, এই যে এর যে পরিমাপ সেটা হচ্ছে এর ক্ষেত্রফল। এর যে পরিমাপ সেটা হচ্ছে কালি বা ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এখানে ক খ গ ঘ এই 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ যে চিত্র সেটা একটা ক্ষেত্র। আর এর পরিমাপটাকে আমরা বলছি ক্ষেত্রফল বা কালি। ক্ষেত্রফল বা কালি। আর পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে এই যে বাউন্ডারি। এখানে পরিসীমা হচ্ছে এখান থেকে শুরু করে ক থেকে খতে যাচ্ছে আমি, খ থেকে গ, গ থেকে ঘ, ঘ থেকে কতে আসব। এই যে বাউন্ডারি বা সীমারেখার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে পরিসীমা। সেটা হচ্ছে পরিসীমা। তাহলে আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল, একটা আয়তের ক্ষেত্র বা আয়তাকার, এখানে আয়তাকার ক্ষেত্র, আমরা একটা আয়ত দেখতে পাচ্ছি যার দৈর্ঘ্য আমরা x ধরেছি, প্রস্থ ধরেছি y। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x ইন্টু y। আর পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস
ওয়াই। এটাকে যদি আমি আরও একটু বিস্তারিত বলি, যে এখানে আয়ত বিপরীত বাহুগুলো কি বলতো বাবা? বিপরীত বাহুগুলো সমান, আয়তের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গ একক, বর্গ একক। ক্ষেত্রফল নির্ণয়ের মূল একক হচ্ছে বর্গ মিটার। আমরা এখানে বর্গ একক লিখছি, মিটার হলে বর্গ মিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার। আর পরিসীমাটা কি হবে দেখো, সীমা এই যে এ বি সি ডি আয়ত, এটা বাউন্ডারি, যে চারটা বাউন্ডারি আছে, চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ হয়েছে, এই সীমারেখার মোট দৈর্ঘ্য, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস কি বলো তো বাবা, ডিএ বা এডি। তো আমরা কি লিখছি দেখো তো, এ বি মানে কি এক্স ধরেছি, বিসি ওয়াই, এরপরে সিডি এক্স, তারপর এডি কি ধরলাম আমরা ওয়াই। তো যোগ করলে কি হয় দেখো, 2x প্লাস 2y। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি বলো তো, x প্লাস ওয়াই। অর্থাৎ আজকের আলোচনায় এক্সটা কি দৈর্ঘ্য আর ওয়াইটা কি প্রস্থ। তাহলে এই চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, তার যদি পরিমাপ বের করি সেটা হবে ক্ষেত্রফল বা কালি। ক্ষেত্রফল কোনটা? এই যে কতটুকু এলাকা এই ক্ষেত্রটা দখল করে আছে তার পরিমাপ আমরা করলাম। আর পরিসীমাটা হচ্ছে এই যে সীমারেখা, ক থেকে খতে যাচ্ছি আমি, খ থেকে গ, ঘ থেকে ঘ, ঘ থেকে কতে ফিরে আসলাম। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করা হবে। এই ঠিক একইভাবে ত্রিভুজাকার ক্ষেত্র, তো ত্রিভুজাকার ক্ষেত্রে আমার উচ্চতা দরকার, যেটা আমরা 9 অধ্যায়ে ত্রিভুজের উচ্চতা সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে উচ্চতা। আমরা এখানে উচ্চতাকে এইচ দ্বারা সূচিত করেছি এবং বেস ভূমিকে বি দ্বারা সূচিত করেছি। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর প্রতীকের সাহায্যে প্রকাশ করলে হাফ ইন্টু বি ইন্টু এইচ বর্গ একক। ঠিক একইভাবে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সেখানে ভূমি গুণন উচ্চতা, সেটা আমরা করতে পারবো। ঠিক ত্রিভুজের পরিসীমা যদি নির্ণয় করতে চাই, ত্রিভুজের পরিসীমা কি হবে? এই যে সীমারেখা, 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। যদি এরকম হয়, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটা বি আছে, তাহলে আমরা একটা এ ধরি, এ বি সি, তাহলে এর পরিসীমা কি হবে বলো তো? এই ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস সি, এই 3 বাহু দৈর্ঘ্যের সমষ্টিকে আমরা ত্রিভুজের পরিসীমা বলবো। তো এখন আমরা এই পরিমাপ সংক্রান্ত সমস্যাবলী সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা 3 অনুশীলনীর 11 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে বলা আছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা সবাই উদ্দীপক ভালো করে পড়ব। আয়তাকার ক্ষেত্রের
দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তাকার ক্ষেত্র এটা পার্ক হতে পারে, বাগান হতে পারে, মাঠ হতে পারে, আয়তাকার। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে এই প্রস্থ যদি, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য কি হবে বাবা বলো তো? 3। প্রস্থ হবে 3। প্রস্থ যদি 2 হয় তাহলে 2 এর 3 গুণ, তাহলে এখানে কত হবে? 6। যদি প্রস্থ 3 হয় এখানে কত হবে? যে 3 গুণন 3, তাহলে কত হবে? 9। দৈর্ঘ্য হবে 9। ঠিক একইভাবে এখানে যদি 4 দিই আমরা, তাহলে প্রস্থ যদি 4 সেন্টিমিটার বা 4 মিটার হয়, এখানে হবে 3 গুণ, 4কে 3 দ্বারা গুণ করব, কত হবে? 12। তো আমরা তো জানি না, নির্দিষ্ট মান দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে আমরা অজানা রাশিকে কী ধরি বলো? অজানা রাশিকে আমরা ধরি ক। তাহলে প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য হবে 3 ক, দৈর্ঘ্য হবে 3 ক, দৈর্ঘ্য হবে 3 ক। তাহলে প্রস্থ ক হলে দৈর্ঘ্য হবে 3 ক। এই 3 গুণ। চিত্র আমাদের বোঝার সুবিধার জন্য আমরা দিয়ে থাকি। উত্তম হয় চিত্র দিতে পারলে, তবে না দিয়েও অঙ্কটা করা যায়, তবে ভালো বোঝার জন্য চিত্রের বিকল্প নেই। তাহলে এটাও হবে 3 ক, এটা হবে ক। তাহলে আমরা এখন সমাধানে যাব। আমরা প্রাথমিক আলোচনা করেছি, উদ্দীপক পড়েছি। তা আমরা লিখব, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3 ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আজকের আলোচনা এটা হবে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3 ক। ফাইন। এরপরে প্রস্থ কত আমাদের আজকের আলোচনায়? ক। এখানে কি হবে? মিটার। 2 ইন্টু কত হবে? 4 ক। বন্ধনীর ভিতরে কাজটা আমরা আগে করে থাকি। মিটার সমান কত হবে বাবা? 8 ক মিটার। এটা পরিসীমা। তো এখন প্রশ্ন আসছে যে পরিসীমা হঠাৎ করে কেন নির্ণয় করতে গেলাম? এখানে উদ্দীপকে বলা আছে যে কোনো এক ব্যক্তি এখানে মর্নিং ওয়াক অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্রের চারদিকে একবার প্রদক্ষিণ করে, প্রতিদিন সকালে মনে করো। তাহলে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট এখানে যদি আমরা এইভাবে দিই এ বি সি ডি, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে আয়তাকার ক্ষেত্রে চারিদিকে একবার। তাহলে এ বিন্দু থেকে শুরু করলে সে কোথায় যাবে? এ থেকে বিতে যাবে, বি থেকে সি, সি থেকে আসবে ডি, ডি থেকে এতে ফিরে আসার পর কি হবে? আমরা ধরে নিব যে সে একবার প্রদক্ষিণ করেছে। এবং সেক্ষেত্রে আমাদেরকে তথ্যটা দিয়েছে যে 1 কিলোমিটার যদি একবার প্রদক্ষিণ করতে পারে চারিদিকে, তাহলে 1 কিলোমিটার রাস্তা তার হাঁটা হয়। তো সেখানেই আমরা সুযোগটা নিব, সেখান থেকে আমরা সমস্যার সমাধানের একটা উপাদান খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা জানি, এখন লিখব আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সপ্তম শ্রেণী উঠেছি, তো এখানেই তো গণিতের মজা, যে দৈর্ঘ্য প্রস্থ থাকলে আমরা ক্ষেত্রফল, আমরা পরিসীমা নির্ণয় করতে পারি। এটা পূর্বের ক্লাসেও শিখেছি। কিন্তু এখানে সমস্যা বুঝে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সক্ষমতা তৈরি করতে হবে। এখানে গল্প বলেছে যে একবার প্রদক্ষিণ করে আয়তাকার ক্ষেত্রে এবং তাতে তার 1 কিলোমিটার হাঁটা হয়। আমাদের বুঝে নিতে হবে এই 1 কিলোমিটার যে হাঁটা হয় এটা আসলে পরিসীমা, ওই ক্ষেত্রের পরিসীমার সমান হবে। এটা ব্যাখ্যাটা এখানে লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু বুঝতে পারাটা জরুরি যে আমি নিজে বুঝলাম কিনা যে পরিসীমা 1000 মিটার। তাহলে প্রশ্নের মতামত অনুসারে আমরা লিখতে পারি, আমরা প্রশ্নের মতামত অনুসারে লিখতে পারি যে পরিসীমাটা পেয়েছি, সেই পরিসীমা এই 1000 মিটারের সমান হবে। কারণ এটাও পরিসীমা 1000 মিটার, 1000 মিটার এটা আমাদের প্রদত্ত ক্ষেত্রের পরিসীমা। আমরা প্রতীকের সাহায্যে নির্ণয় করেছি 8 মিটার, সেটাও পরিসীমা। তো এটা আমরা প্রশ্ন মতে আজকের আলোচনা সাপেক্ষে 8 সমান কি বলতো 1000, বা ক সমান কত হবে বাবা বলতো? 125, 125, আর দিয়ে ভাগ করলে কত হবে? 125। তাহলে সেই অজানা রাশি ক এর মানটা আমরা পেয়েছি। তো এভাবে আমরা আমাদের সমস্যা সমাধানের একবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি, যে আমাদের প্রতীকের সাহায্যে এটা পরিসীমা এই ক্ষেত্রের, আর প্রদত্ত তথ্য মতে 1000 মিটার হচ্ছে পরিসীমা। তো দুটোকে সমান দেখিয়ে আমরা একটা সমীকরণ গঠন করলাম। এখন সমীকরণের সমাধান সম্পর্কে আমরা অনেক কিছু জানি, ষষ্ঠ শ্রেণীতে শিখেছি, সপ্তম শ্রেণীতেও আলোচনা আছে বীজগণিতে। তো ক এর সঙ্গে 8 গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে, এরপরে 1000কে 8 দ্বারা ভাগ করলে 125 হয়। তাহলে ক এর মান, তাহলে আমাদের এখন সেই কাঙ্ক্ষিত মান আমরা পেয়েছি। এখন লিখব আমরা নতুন করে শেষের লাইনটা কি হবে? অতএব আয়তাকার ক্ষেত্রে প্রস্থ ক মিটার সমান 125 মিটার এবং আয়তার ক্ষেত্রের দৈর্ঘ্য 3 মিটার সমান 125 মিটার সমান কত হবে? 375 মিটার। অর্থাৎ এই ক আমাদের 125 আর 3 ক হচ্ছে 375, 3 গুণ, এটা হচ্ছে 125, এটা হচ্ছে 375। তাহলে আমরা অত্যন্ত সহজেই একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারলাম। এখান থেকে সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আমরা দিয়ে থাকি, আর এমসিকিউ প্রশ্নে কি থাকবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই অধ্যায় অর্থাৎ 3 অধ্যায়ে অনেকগুলো ছক আছে, একক সংক্রান্ত অনেকগুলো ছক আছে, যে ছকগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছি, পঞ্চম শ্রেণীতে দেখেছি আমরা, এই ছকগুলো ছিল। সে একই রকম ছক আছে, এখানে কিছু নতুন ছক আছে। আমরা ছকগুলো পড়ব, যে 1 মাইল সমান কত কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত মাইল। এবং মজার বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী, একই শিরোনামে এবং একই অধ্যায় অষ্টম শ্রেণীতে 3 অধ্যায়ে পরিমাপ সংক্রান্ত সমস্যাবলী পাবে, সেখানে এই ছকগুলো আবারও আছে। এবং নবম শ্রেণীতে গিয়ে আমরা পরিমিতি নামে একটা অংশ দেখব, সেখানে এই পরিমাপগুলো পাবো। অর্থাৎ আজকে আমরা মনোযোগ দিয়ে শিখলে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর জন্য হয়ে যাবে আমাদের, যে কোনো এমসিকিউ সিকিউ মোকাবেলা করতে পারবো। তাহলে এমসিকিউর জন্য আমরা এই অধ্যায়ে অনেকগুলো ছক আছে, সেই ছকগুলো আমরা বারবার রিডিং পড়ব, আর উদাহরণের অঙ্ক এবং অনুশীলনের সমস্যাগুলো ভালো করে প্র্যাকটিস করব। তাহলে সিকিউ নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। মূল চাবিকাঠি হচ্ছে আমাদের টেক্সট বুকের
মূল যে অঙ্কগুলো, মূল যে সমস্যাগুলো, সেটা সৃজনশীল কোনো সমস্যা নয়, কোনো অন্তরায় নয়। আমি যদি শিখতে পারি তাহলে যে কোনো সৃজনশীল আমি মোকাবেলা করতে পারব। আমরা অধ্যায় শেষে সৃজনশীল নিয়েও আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা নতুন একটা সমস্যা নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ের 23 নম্বর সমস্যাটি সমাধান করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। গুরুত্বপূর্ণ বলছি এই অর্থে যে এটা আজকে আমরা শিখব। অষ্টম শ্রেণী, নবম শ্রেণীতে একই অঙ্ক আছে, কোনো রকম পরিবর্তন নাই, অর্থাৎ অনেক মনোযোগ দিয়ে আমরা শিখব এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়। আমাদের উদ্দীপকে বলা আছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার বলা আছে, প্রস্থ বলা আছে 40 মিটার। তো কিছুক্ষণ আগে আমরা মৌলিক আলোচনায় দেখেছি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গ একক, এখানে মিটার, বর্গমিটার। তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তাকার বাগানের আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে গুণ করে আমরা কত পাবো? 2400, অর্থাৎ 2400 বর্গমিটার। এরপরে থেকে নতুনত্ব আসলো আমাদের। বাগানের ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। বাগানের এখানে আমাদের নোট করতে হবে যে রাস্তাটি কোন দিক দিয়ে। এক একজনের এক এক শখ। কেউ মনে করে যে বাগান শখ করে করলাম, কেন ছোট করব, বাহির দিয়ে রাস্তা দিব, সেটাও হয়। আবার কেউ মনে করে যে না, কোনো রকম সুযোগ নাই বাগানটা বড় করার, তো পরিচর্যার জন্য রাস্তা, সৌন্দর্যের জন্য রাস্তা লাগবে। তো সেহেতু বাগানের ভিতর দিয়েও রাস্তা দেওয়া যায়, বাহির দিয়েও দেওয়া যায়। তো ভিতর দিয়ে রাস্তা হলে একরকম হবে হিসাব, বাহির দিয়ে হলে আর একরকম হবে, সেটা আমি আলোচনায় যাব। তো খেয়াল করতে হবে যে ভিতর দিয়ে না বাহির দিয়ে। এবং এখানে চতুর্দিকে মানে চারিপাশে রাস্তা থাকবে, কতটুকু চওড়া বা কতটুকু প্রশস্ত, 2 মিটার চওড়া বা 2 মিটার প্রশস্ত রাস্তা। তাহলে এখন আমাদের কি হবে? বাগানের যে মূল দৈর্ঘ্য ছিল সেটা কমবে না বাড়বে? যদি ভিতর দিয়েই তুমি রাস্তা দাও তাহলে কি হবে? দৈর্ঘ্য অবশ্যই কমবে। এই কমার জন্য হচ্ছে বিয়োগ। যদি এখানে বাহির দিয়ে দিতে রাস্তা বাহির দিয়ে গেলে তাহলে দৈর্ঘ্য যা ছিল তার চেয়ে বেশি হবে, তখন এখানে যোগ চিহ্ন হতো। এই মৌলিক আলোচনা, আর বাকিটা আমরা পারব। এখন আমরা আলোচনায় যাব চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে আলোচনা ছাড়া আমাদের এটা ক্লিয়ার হবে না। একটি আয়তাকার বাগান, আমরা যেটাকে একটা নাম দিব মনে মনে যে ABCD, একটি আয়তাকার বাগান যার দৈর্ঘ্য দেওয়া আছে 60 এবং প্রস্থ আছে 40। দৈর্ঘ্য 60, প্রস্থ 40। এখন আমি এই বাগানের পরিচর্যার জন্য বা ভ্রমণের জন্য, বাগানের ভিতরে পরিদর্শনের জন্য একটা রাস্তা দিব। চারিদিকে 2 মিটার চওড়া, এই যে চারিদিকে 2 মিটার চওড়া আমরা রাস্তা দিচ্ছি। এই পাশেও 2, এই পাশেও ঠিক 2 মিটার চওড়া, এই পাশেও ঠিক 2 মিটার চওড়া বা প্রশস্ত রাস্তা দিচ্ছি। এই পাশেও আমরা 2 মিটার চওড়া বা প্রশস্ত, 2 মিটার প্রশস্ত একটা রাস্তা তৈরি করছি। তাহলে উভয় পাশে আমাদের দৈর্ঘ্য কমে যাচ্ছে, উভয় পাশে আমাদের দৈর্ঘ্য কমে যাচ্ছে। কমার ফলে এখন বর্তমানে বাগানের যে অবয়ব সেটা আমরা খেয়াল করব। 2, চারিপাশে 2 মিটার চওড়া আমরা রাস্তা দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি যদি দৈর্ঘ্যের কথা চিন্তা করি, ABকে দৈর্ঘ্য বিবেচনা করি, A থেকে B পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 60। এখন দেখো, যখন এই পাশ দিয়ে রাস্তা যাচ্ছে 2 মিটার কমে গেল, এখানে 2 মিটার কমে গেল। এই পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, এই পাশে 2 মিটার কমলো দৈর্ঘ্য থেকে, দুই পাশ থেকে 2 মিটার 2 মিটার করে কমে যাচ্ছে।
এই জন্য কি 2 গুণন 2, কেউ যদি 2 যোগ 2 লেখে তাও হবে। তাহলে এখানে 2 কমছে আমাদের, এখানে 2 কমছে। মজার বিষয় হলো 2 কেন 2 পাশ থেকে কমবে তাই, আর এই 2 কেন 2 মিটার চওড়া তাই। যদি এখানে 3 মিটার চওড়া হতো, রাস্তা যদি 3 মিটার চওড়া হতো তাহলে কি হতো, 2 পাশ থেকে তাই 2, তখন এখানে কি হতো 3। রাস্তা যদি 4 মিটার চওড়া হয় তাহলে 2 গুণন 4, এদিকে 4 এদিকে 4, 4 4 8। 3 মিটার চওড়া হলে 3 3 6, 2 সবসময় থাকবে কারণ 2 পাশ থেকে যাবে। হ্যাঁ, 2 মিটার চওড়া হলে এই পাশে 2 এই পাশে 2, তুমি যোগ করলেও 4 হবে, 2 2 করলেও 4 হবে। 3 মিটার চওড়া হলে 3 যোগ 3 করলেও 6 হবে, আবার 2 গুণন 3 করলেও 6 হবে। ঠিক আছে, এই জন্য আমরা 2 ভাবেই করতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা কি দেখছি যে যেহেতু ভিতর দিয়ে রাস্তাটা যাচ্ছে, এই পাশে 2 কমবে, এই পাশে 2 কমে যাচ্ছে, তাহলে 2 2 4 কমলো, এই জন্য আমরা লিখেছি 2 গুণ 2। আর যদি বাহির দিয়ে যেত তাহলে বেশি হতো, তাহলে শুধু এখানে যোগ চিহ্ন এই। তাহলে এখন বর্তমানে আমি একটা নাম দিই, EFGH। রাস্তা বাদে বাগানের যে অবয়ব, যে আকার, সেটাকে আমরা EFGH বলতে পারি। তাহলে আমাদের AB এখানে 60, কিন্তু EF কত হবে? EF আর AB কি সমান হবে? না, EF হবে আমাদের 56, কারণ এই পাশে 2 কমেছে, এই পাশে 2 কমেছে। ঠিক একই ঘটনা ঘটবে প্রস্থের ক্ষেত্রে। প্রস্থ এখানে BC আছে, কি BC হচ্ছে 40, আর এখানে FG হচ্ছে প্রস্থ। কখন প্রস্থ? রাস্তা বাদে। তাহলে এই পাশে 2 মিটার কমছে আমার, এই পাশে 2 মিটার কমে যাচ্ছে, চারিদিকে একই। তাহলে 2 যোগ 2 এই 4 মিটার কমে যাবে, 4 মিটার কমে যাবে। তো 40 থেকে 4 বাদ দিলে কত হবে? 36। 40 থেকে 4 বাদ দিলে কত হবে? 36। এই যে দৈর্ঘ্য যেমন এখানে 3 বোঝানোর জন্য দিয়েছিলাম, তাহলে দৈর্ঘ্য যেমন 2 পাশ থেকে 2 2 করে 4 কমে যাবে, 56 হবে। ঠিক একইভাবে প্রস্থ 2 পাশ থেকে 2 করে কমে গিয়ে 2 যোগ 2 4 হয়, 2 গুণ 2 4 হয়, 36 হবে বর্তমানে। তাহলে বর্তমানে এই কমে যাওয়ার পর শুধু বাগান যেটা থাকবে, রাস্তা বাদে যে বাগানটা, তাহলে এই 56 মিটার হবে রাস্তা বাদে শুধু বাগানের দৈর্ঘ্য, 36 মিটার হবে রাস্তা বাদে শুধু বাগানের প্রস্থ। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলই বা কত হবে? এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 2016 বর্গমিটার। এটা হলো রাস্তা বাদে, এটা হলো রাস্তা বাদে। তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল কি হবে? এখন আমি একটু অন্যভাবে বলি, আমার যেটা ABCD এই ক্ষেত্রেও ABCD, আমি সংক্ষেপে বলছি, ABCD ক্ষেত্রে ক্ষেত্রফল হয়েছে 2400। আর EFGH অর্থাৎ শুধু বাগানের ক্ষেত্রফল কত হলো? 2016। এখন এখানে একটা মজার বিষয়, তোমরা ছোটবেলায় এই ধরনের অঙ্ক করেছ। তো ABCD মানে কি? ABCD মানে হচ্ছে তোমার রাস্তা ক্ষেত্রফল যোগ বাগানের ক্ষেত্রফল। বাগান মানে শুধু বাগান, আর এখানে শুধু বাগানের ক্ষেত্রফল আছে। এখানে কি আছে? শুধু বাগানের ক্ষেত্রফল আছে, শুধু বাগান। এখানে এই 2400 এর মধ্যে আছে ABCD, এটাই তো আমাদের মূল ক্ষেত্র। এই ABCDর ভিতরে এই যে রাস্তাটাও আছে আমাদের, আবার এই যে বাগান EFGH বাগানও আছে। তাহলে 2400 এই ক্ষেত্রের মধ্যে রাস্তা, এখানে রাস্তা আছে, এবং একই সঙ্গে এই যে EFGH বাগানের ক্ষেত্রফলটাও আছে। আর 2016 যেটা বলছি শুধু EFGH মানে রাস্তা বাদে শুধু বাগান। তাহলে এটা যদি বিয়োগ করি, আমরা বিয়োগ করে দিই, তাহলে কি হবে? বাগানের ক্ষেত্রফল বাদ যাবে, শুধু রাস্তার ক্ষেত্রফল থাকবে, শুধু রাস্তার ক্ষেত্রফল থাকবে।
রাস্তার ক্ষেত্রফল থাকবে, সেটা কত হবে? 384। এটা একটু বুঝতে হবে। সেটা এভাবেও করা যায়, আবার যদি বুঝতে পারো সংক্ষেপেও করা যায়। রাস্তার ক্ষেত্রফল, এখানে দুই ধরনের ক্ষেত্রফল পেয়েছি, আর বিয়োগের সময় সবসময় আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করি। 2400 বিয়োগ 2016 বর্গমিটার সমান 384 বর্গমিটার। এই হলো আজকের মৌলিক আলোচনা। আর অ্যাডিশনাল যেটা, যদি রাস্তায় বাহির দিয়ে যেত সেটা নিয়ে আর একদিন আলোচনা হবে। আজকে আলোচনা করলে দুটা নিয়ে এলোমেলো হবে, তারপর একটু আলোচনা। রাস্তা বাহির দিয়ে গেলে তখন আমাদের এখানে যোগ চিহ্ন হতো, সেই ক্ষেত্রে এখানে রাস্তা বাদে না লিখে লিখতাম রাস্তা সহ। সেই ক্ষেত্রে এই পরের ক্ষেত্রফলটাই বড় হতো। তো রাস্তা সহ ক্ষেত্রফল থেকে এই বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে সেই ক্ষেত্রে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যেতাম। সেই ধরনের সমস্যা আমরা পরবর্তীতে করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যতটুকু আলোচনা করেছি আমরা বাসায় বারবার চর্চা করব, বারবার প্র্যাকটিস করব। কোনো সমস্যা থাকলে আমরা যখন সাক্ষাতে আলোচনা করব সেই সমস্যাগুলো নিয়ে আমরা সাবজেক্ট টিচারের সঙ্গে কথা বলবো, এবং আমরা সামনের ক্লাসে যদি সম্ভব হয় এটার উপর আমরা সৃজনশীল আলোচনা করব, নতুন নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।